রাজধানীতে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা আর বাসে আগুন দেওয়ার ঘটনায় 13 নভেম্বর ঘিরে উৎকণ্ঠা। ঢাকা ও আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন। ঢাকার সড়ক অলিগলি ছুঁয়ে গেছে রাজনৈতিক ব্যানার, পোস্টার, ফেস্টুনে। দৃষ্টি দূষণ রোধে সম্ভাব্য প্রার্থীদের সৃজনশীল প্রচারণার পরামর্শ। জলদস্যুর উৎপাতে আতঙ্কিত দুগলারচরের জেলেরা, নিরাপত্তার আশ্বাস কোস্টগার্ডের। সংরক্ষিত এলাকা থেকে শুটকি পল্লী সরানোর পরিকল্পনা। নারী ক্রিকেটারের সঙ্গে অনৈতিক সম্পর্ক সহ বিসিবি পরিচালক ফাহিমের বিরুদ্ধে নানা অভিযোগ। ক্রীড়া পরিষদে তদন্তের নির্দেশনায় সাড়া নেই বোর্ডের। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সড়কে বাড়ানো হয়েছে পুলিশি টহল আর গুরুত্বপূর্ণ এলাকার মোড়ে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। রাজধানীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জানাতে যুক্ত আছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, জানাবেন রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? উজ্জ্বল, আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি এবং যেটি বিশেষভাবে ব্যতিক্রম দৃশ্য দেখতে পেয়েছি, সড়কে সড়কে পুলিশের অনবরত টহল আমাদের নজর এসেছে। একই সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ যে সকল মোড়গুলো রয়েছে, যেমন আমরা শাহবাগ, কাকরাইল মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর থেকে শুরু করে সামনের আরও যে সকল সড়কে চোখ যায়, সেখানেই বিজিবির অতিরিক্ত প্লাটুন মোতায়েন আমরা দেখতে পেয়েছি। এবং কিছুক্ষণ আগেই মূলত বিজিবি সদর দপ্তর থেকে এটি জানানো হয়েছে, শুধুমাত্র রাজধানী নয়, রাজধানীর আশপাশ থেকে শুরু করে রাজধানীর প্রবেশদ্বারগুলোতেও সেখানে বিজিবি টহল বাড়ানো হয়েছে। এবং পাশাপাশি গতকালকে যেহেতু ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে রাজধানীবাসীকে যে আসলে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই, এই লকডাউনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা তারা রোধ করবেন, থামাবেন, তার নিদর্শন হিসেবে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের যে চেকপোস্ট সেটি সারা রাতভর যেমন ছিল, সকালেও আমরা সেটি নজরে এসেছে। এবং সন্দেহভাজন কোনো ব্যক্তিকে কিংবা যানবাহনকে দেখলে সেখানে অতিরিক্ত তল্লাশি করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। এবং গতকাল মূলত রাত 10:10 আমরা জানতে পেরেছি যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয় রয়েছে ধানমন্ডিতে, তার সামনে 2টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এবং তারও কিছুক্ষণ আগে সন্ধ্যা নাগাদ রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে সেখানেও বাসে একটি মালঞ্চ নামক বাসে সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। মিরপুরেও এমন ঘটনা আমরা শুনতে পেরেছি। কাজেই যে সকল যানবাহনগুলোতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেগুলোকে কারা জড়িত তাদেরকে আটক করার চেষ্টা যেমন পুলিশের পক্ষ থেকে দেখতে পেয়েছি, একই সঙ্গে এই ধরনের ঘটনা রোধ করার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে রাজধানী জুড়েই পুলিশ, বিজিবি, এমনকি সেনা টহল সেটিও বেশ লক্ষণীয়। এর পাশাপাশি একটু পরেই মূলত ডিএমপির পক্ষ থেকে আগামীকালকের ঘটনা নিয়ে কিংবা আগামীকালকের প্রস্তুতি নিয়ে আবারও ব্রিফ করার কথা রয়েছে। সেখান থেকে হয়তো আমরা জানতে পারবো পুলিশের পক্ষ থেকে বিশেষ কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে আরেকটি বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ, 13 নভেম্বর ঘিরে অর্থাৎ আগামীকালকে ঘিরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার কথা যেটি বলা হয়েছে এবং এটিকে কেন্দ্র করে মূলত রাজধানীতেও যে নিরাপত্তা চাদর বিস্তৃত করা হবে সেই নিদর্শন রাজধানীতে দৃশ্যমান এবং সতর্ক অবস্থানে থাকতে যেই চেষ্টা সেটিও দৃশ্যমান রয়েছে। নিশ্চয়ই এটি 13 তারিখ ঘিরে পুলিশের যে পরিকল্পনা, 13 তারিখ ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিকল্পনা, সেটি হয়তো বা কালকে থেকেই আরও বেশি স্পষ্ট হবে। তবে তার নিদর্শন আমরা আজ থেকে রাজধানী জুড়ে দেখতে পাচ্ছি। উজ্জ্বল, চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আবারও রাজধানীর অন্য কোনো এলাকা থেকে যুক্ত হয়ে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিষয়ে রায়ের তারিখ নির্ধারণ হবে বৃহস্পতিবার। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সার্বিক প্রস্তুতির কী তথ্য রয়েছে এবং ট্রাইব্যুনালের আশেপাশে এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? উজ্জ্বল, আপনি জানেন যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ কিন্তু সাবেক যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের যিনি সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাল মামুন, এই 3 জনের ব্যাপারে কিন্তু যেই তারিখ সেটা কিন্তু নির্ধারণ করার কথা রয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু আসলে
নাশকতা কিন্তু রাজধানী জুড়েই দেখা যাচ্ছে। একটু জানাতে চাই যে প্রসিকিউশন কিন্তু গতকালকে জানিয়েছে যে তারা আসলে কোনো ধরনের চাপ অনুভব করছে না, কিংবা নিরাপত্তার যে ঘাটতির বিষয়গুলো সামনে আসে সেসব বিষয় কিন্তু আসলে তারা দেখতে পাচ্ছে না। ফলে বলাই যায় যে আগামীকাল যে আসলে নিশ্চিদ্র নিরাপত্তা থাকবে সেটা কিন্তু একেবারে লক্ষণীয়। আমরা একটু জানাতে চাই যে আমরা এই মুহূর্তে যে ট্রাইব্যুনালের আশপাশ কিংবা ট্রাইব্যুনালের ভেতর সেটা কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই বাড়ানো হয়েছে, এবং যেই প্রবেশপথ রয়েছে কিংবা সেখানে চলাচলের ক্ষেত্রে একেবারে জনসাধারণের সেসব বিষয়গুলো কিন্তু কিছুটা নিয়ন্ত্রিত করা হয়েছে, এবং যাওয়া আসার ক্ষেত্রেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কোনো ধরনের যাতে অরাজকতা তৈরি না হয়। আজকে কিন্তু ট্রাইব্যুনালের যারা আসলে সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন, এবং জানাতে চাই যে আগামীকাল যেহেতু শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের যিনি মহাপরিদর্শক ছিলেন আব্দুল্লাল মামুন, এই তিনজনের ব্যাপারে যেহেতু রায়ের তারিখ ঘোষণা করা হবে, সেই ঘোষণাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি না হয় সেটাই কিন্তু আসলে চেষ্টা চলছে। একটু জানাতে চাই যে গত 23 অক্টোবর কিন্তু এই যে যুক্তিতর্ক, সেই যুক্তিতর্ক শেষ হয়েছে, এবং জানানো হয়েছে 20 দিন পর অর্থাৎ আগামী কাল 13 তারিখ কিন্তু সেই রায়ের তারিখ ঘোষণা করা হবে, এবং সেটাকে ঘিরেই কিন্তু রাজধানীতে এক প্রকার নিশ্চিদ্র নিরাপত্তা তৈরি করা হয়েছে, এবং হাইকোর্ট বলেন কিংবা ট্রাইব্যুনাল বলেন এই পুরো এলাকা জুড়ে কিন্তু একটা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আগামীকাল যে রায়ের তারিখ ঘোষণা করা হবে সেটা নিয়ে কোনো ধরনের যাতে দুশ্চিন্তা না থাকে সেটা নিয়ে আসলে সরকারের যে দৃঢ় পদক্ষেপ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। উজ্জ্বল। নাজমুস সাকিব যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এদিকে 13 নভেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেই মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এছাড়া রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। পুলিশ বলছে রাত 12টার পরপর দুটি মোটরসাইকেলে 4 জন এসে স্কুলটি লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের কারো মাথায় হেলমেট, আবার কেউ কেউ মাস্ক ও ক্যাপ পরা ছিল। আর ধানমন্ডিতে রাত 8:15টার দিকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সামনে মোটরসাইকেলে 2 জন এসে ককটেলের বিস্ফোরণ ঘটায়, তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। এছাড়া ধানমন্ডি 27 নম্বরে রাতে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় 2 যুবলীগ নেতাকে আটক করে পুলিশ। জুলাই আগস্টের অভ্যুত্থানের একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারণ এবং একে ঘিরে 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে রাজধানী সহ দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা ও এর আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় ফায়ার সার্ভিসের গেটে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় 7টার দিকে সূত্রাপুর ফায়ার স্টেশনের গেটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হননি। এর আগে সোমবার গভীর রাতে যাত্রাবাড়িতে 2টি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। গাজীপুর মহানগরীর ভাষণ কাশিমপুর ও জেলার শ্রীপুর উপজেলায় কয়েক ঘন্টার ব্যবধানে 3টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর 4টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে পেয়ারাবাগান এলাকায় দাঁড়িয়েছিল ভিআইপি পরিবহনের একটি বাস। এ সময় কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ভোর 5টার দিকে শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে রাতে মহানগরীর কাশিমপুরের কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়েছিল যাত্রীবাহী বাসটি। এ সময় একটি মোটরসাইকেলে 2 যুবক এসে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। কয়েক ঘন্টার ব্যবধানে 3টি বাসে আগুনের ঘটনায় জনগণের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্তারিত জানবো, গাজীপুর থেকে যুক্ত আছেন ইফতেখার রায়হান। ইফতেখার, কয়েক ঘন্টার ব্যবধানে 3টি বাসে আগুনের ঘটনায় কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী?
জি উজ্জ্বল, আসলে গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে বিভিন্ন স্থানে যে আহ, বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে কিংবা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, তার ধারাবাহিকতা কিন্তু আমরা দেখেছি যে গতকালকে এক রাতে কিন্তু গাজীপুরের তিনটি পৃথক স্থানে কিন্তু তিনটি যাত্রীবাহী বাসে কিন্তু আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আমি যদি জানাই যে একদম শুরুতে অর্থাৎ গতকালকে রাত 10টা থেকে 10:30টার দিকে যে গাজীপুরের কাশিমপুরের কালিয়াকৈর নবীনগর সড়ক, সেখানে একটি বাস সেটি বিকল হয়ে যাওয়ার পরে রাস্তার পাশে দাঁড়িয়ে সেইটি মতো কাজ চলছিল। ঠিক সে সময় মোটরসাইকেল যোগে দুজন ব্যক্তি এসে বাসটিতে কিছু একটি দাহ্য পদার্থ ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং তাৎক্ষণিক আশপাশের লোকজন সেটি কিন্তু আগুন নিয়ন্ত্রণ করেন। এবং এরপরে আমরা দেখেছি যে রাতে ভোর 4টার দিকে মহানগরের যে ভোগড়া বাইপাস এলাকার যে পেয়ারা বাগান এলাকায়, সেখানে ভিআইপি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে এবং পাশাপাশি শ্রীপুর উপজেলার যে বেড়াইদের চালা এলাকা, সেখানেও একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এবং এই তিনটি আগুনের ঘটনা কিন্তু সবগুলো ঘটনা কিন্তু একই রকমের, কারণ কে বা কারা আগুন দিচ্ছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমাদের কথা হয়েছে, তারাও যেটি বলছেন যে আসলে 13 নভেম্বর কে ঘিরে যে আওয়ামী লীগের যে একটি পরিকল্পনা, তারা ধারণা করছেন যে নাশকতার অংশ হিসেবে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকতে বলে তারা ধারণা করছেন। এবং আমরা দেখেছি যে এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি, তারা বলছেন যে তারা আশপাশে সিসিটিভি ক্যামেরা সহ তথ্য প্রযুক্তি ব্যবহার করছেন এবং তারা সতর্ক রয়েছেন। তবে এক রাতে তিনটি স্থানে অর্থাৎ মহানগরের দুটি স্থানে এবং জেলার একটি স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু আবারও কিন্তু আলোচনায় উঠে এসেছে গাজীপুর। কারণ বিগত 5 আগস্টের পরে কিন্তু গাজীপুরে বেশ কিছু কারণে কিন্তু গাজীপুরের রাজনৈতিক অস্থিরতা এবং নানা সময় কিন্তু গাজীপুর আলোচনা এসেছে। তারই ধারাবাহিকতায় 13 নভেম্বরকে কেন্দ্র করে কিন্তু যে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সে তার আগে এই তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা কিন্তু আবারও নতুন করে গাজীপুরকে আলোচনার জন্ম দিয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে তারা সজাগ রয়েছেন, এর যে কোনো ধরনের নাশকতা মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছেন। তারা খুব শিগগিরই যে নাশকতার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করবেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে এই ঘটনার সবশেষ তথ্য। ইফতেখার রায়হান যুক্ত ছিলেন গাজীপুর থেকে। এদিকে সাভারের আশুলিয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনে দাঁড়িয়ে থাকা বাসে এই ঘটনা ঘটে। বাসের চালক জানান, রাতে হাসপাতালের সামনে বাস রেখে ভেতরে ঘুমিয়ে যান তিনি। ভোরে হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙে, তারপরে বাস থেকে লাফিয়ে কোনো মতে প্রাণ বাঁচান চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির মধ্যে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে। আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। আমি জানলা দিয়া লাফ দিয়া নামছি। দুটো হুন্ডা আসছে, 4জন হেলমেট পরে আসছে। হুন্ডা আইসা এখানে প্রথমে গুলি করছে, গুলি করার পরে একটা আতঙ্ক সৃষ্টি করছে। সিকিউরিটি যারা ছিল তারা এখানে আর নাই। তো ওই ফাঁকে ভিতরে অকটেল না কি দিচ্ছে, দেওয়ার পরে মানে আগুন ধরেছে। আগুনের তাপ পাই আমি বাইরে লাফ দিয়ে নামছি। নামার পরে তো আর কিছু করতে পারি না, পরে ফায়ার সার্ভিসের গাড়ি ফলাইছে। কে বা কারা এই কাজ করছে আমরা জানি না। আমার কারোর সাথে কোনো শত্রুতাও নাই। আমি একজন সাধারণ ঘরের ছেলে, কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। দেশে চলমান সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে যশোর বিমানবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন যশোর বিমানবন্দরে কি ধরনের বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে? আমরা সকাল থেকে এই বিমানবন্দরে অবস্থান করছি। আমরা দেখেছি যে আনসার সদস্যরা তাদের দায়িত্ব পালন করছে, পাশাপাশি এখানে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং পুলিশ রয়েছে এবং যে বিমান বাহিনীর যে স্পেশাল টিম রয়েছে তাদের যে নিরাপত্তা রয়েছে সেই টিম কিন্তু কাজ করছে অর্থাৎ। এবং এছাড়া গোয়েন্দা সংস্থার যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে মাঠে রয়েছেন। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলেছেন যে কয়েক স্তরে তারা নিরাপত্তা রয়েছে এবং বাড়তি যে সতর্কতা সেটি তারা অবলম্বন করছে। যখন এই যে বিমানবন্দরটি রয়েছে যশোর যে বিমানবন্দর, এখান দিয়ে যে যাতায়াতের বিভিন্ন স্থানে যে চেকপোস্ট রয়েছে
সেই চেকপোস্টে যে সতর্কতা সেটিও জোরদার করা হয়েছে। সব মিলে আসলে বিমানবন্দরের যে বাড়তি নিরাপত্তা সেটি কিন্তু রয়েছে, আমরা এমনটি দেখছি। তবে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে সবসময় বাড়তি তারা সতর্ক থাকেন, তবে এই সময়টায় এসে কিন্তু তারা আরো বাড়তি বেশি সচেতন রয়েছে। যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখানে যে মনিটরিং করছেন বিভিন্ন স্থানে, যদি কোনো সন্দেহভাজন দেখেন তবে সেখানে তাৎক্ষণিক যাতে ব্যবস্থা নিতে পারেন সে ধরনের ব্যবস্থা তারা রেখেছেন। আমরা দেখেছি যে আনসার সদস্যদের তৎপরতা রয়েছে, বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, চেকপোস্ট রয়েছে, বিভিন্ন যে গেট রয়েছে সেই গেটে আনসার সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করছেন এবং যে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে বাড়তি সতর্কতার জন্য। সব মিলে যে বিমানবন্দরটি রয়েছে, বিমানবন্দরে এখনো পর্যন্ত আমরা সকাল থেকে কোনো ফ্লাইট আসেনি এবং যাত্রী যে যাতায়াত সেটিও কিন্তু কম রয়েছে আমরা দেখছি। তো সব মিলে সাধারণ মানুষ এখানে এখনো পর্যন্ত আসেনি এবং বিমানে যে যাতায়াত সেটিও হচ্ছে না। আর সামনে আর কিছুক্ষণ পরে হয়তো ফ্লাইট আসছে, তখন আরো বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল হাফিজ। যশোর বিমানবন্দর থেকে নিরাপত্তা ব্যবস্থার খবর জানাচ্ছিলেন রিপন হোসেন। চাঁদপুরের ফরিদগঞ্জে রুহুল আমিন নামে এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 10:30টার দিকে উপজেলার রুস্তমপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার বড়ালী গ্রামের বাসিন্দা। তিনি বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, কাজ শেষে রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রুহুল। এ সময় রুস্তমপুর দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলে করে এসে দুই ব্যক্তি তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। এ সময় রুহুল তাদের তাড়া করলে গুলি করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তারপরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। সুখবর আর উন্নয়নের মাঝে মাঝে সমাজের কিছু কালো ছায়া উকি দেয়। ঠিক তেমনই এক গভীর উদ্বেগের খবর আসছে নরসিংদী থেকে। দিনের আলো নিভে গেলেই এই জনপদ পরিণত হয় এক অনিরাপদ রাজ্যে। রাতের পাশাপাশি এই আতঙ্ক কখনো ভর করে দিনের আলোতেও। কেন এই আতঙ্ক আরও জানাচ্ছেন রাকিবুল ইসলাম। ক্যামেরায় ছিলেন কাউসার আহমেদ। দিন থেকে রাতের নরসিংদী পুরোটাই আলাদা। রাত বাড়লে যতটা সৌন্দর্যমণ্ডিত হয় এই শহর, ঠিক ততটা ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে জনপদে। এখন টেলিভিশনের অনুসন্ধান বলছে, শহরের অন্তত ডজন খানেক পয়েন্টে প্রায়শই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। সারাদিনের ব্যস্ত নরসিংদী সন্ধ্যার পরেই ফাঁকা হতে শুরু করে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসায় প্রতিষ্ঠান সবকিছুর ঝাঁপি লেগে যায় আগে ভাগে। রাতের নরসিংদীর নীরব কোনো সড়ক ধরে হাঁটলে যে কেউ হতে পারে টার্গেট। নরসিংদী রেলওয়ে স্টেশন, সরকারি কলেজ সংলগ্ন পৌর পার্ক, সঙ্গীতা ও বাজিরমোড়ের অলিগলি, বীরপুর, কান্দাপাড়া, আরশিনগর রেল ক্রসিং, আরশিনগর ওভারপাস, বড়বাজার, হারিদোয়া নদীর বেড়িবাঁধ ও সাটিরপাড়া সহ বিভিন্ন পয়েন্টে ছিনতাইকারীর কবলে পড়ছে মানুষ। এছাড়া নতুন বাসস্ট্যান্ড টু মাধবদী 5 নম্বর সড়কে প্রায়ই ঘটছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। গত পরশুদিন আমি বারুদি থেকে ফেরার পথে আপনার সন্ধ্যা সম্ভবত 8টার আশপাশ হবে, এটা ঠিক এই সময়ে আমি যখন আসছিলাম তখন গাড়ি নিয়ে অলরেডি আমি দেখি যে 5 নম্বর রুটের দিকে আপনার 2-4 জন উঠে আসছে, যে মানে বাধা দেওয়ার চেষ্টা করে আর কি। তা আমার ড্রাইভার বুঝতে পেরে ও দেখা গেছে যে আপনার পাশ কাটিয়ে চলে আসছে ওইখান থেকে। সো এগুলো আসলে অপ্রত্যাশিত কিছু ঘটনা। রাতের পাশাপাশি দিনের বেলাতেও নীরব ও নিরিবিলি স্থানে এরকম ঘটনা ঘটছে। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে অটো চালক অনেকেই ছিনতাইয়ের ভুক্তভোগী। অটো ছিনতাই করে চালককে হত্যা করে সেই অটো নিয়ে পালানোর ঘটনাও রয়েছে নরসিংদীতে। শহরের বাইরে উপজেলা শহরগুলোতেও এরকম ঘটনা অহরহ। জেলায় গত 1 বছরে ছিনতাইয়ের ঘটনার কোনো হিসেবই নেই। পরবর্তীতে আবার সমস্যায় পড়বেন এই ভেবে ভুক্তভোগীরাও প্রাণ খুলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয়। এমনকি ভুক্তভোগী হয়েও মামলা করতে আতঙ্কে থাকেন। রাস্তায় দাঁড়া থেকে যে সময় নীরব এই সময় তো চিন্তাই হয়। পয়সাটা গেছে পাইলে পয়সাটা গেছে কিছু মাছ ধুর করে। গ্রাম অঞ্চল তো আরো বেশি নীরব জায়গা পায়, সব লয়ে জায়গা পয়সা
দিনে দু ভিলে লয়ে যাবে এর তো কোনো সময় কমায় লাগে না। আমি আমার গাড়ি মধ্যে উঠছেন আমার লয়ে গেছেন বীরপুর নিয়ে আমার কাছে চালাছো ওটু দিয়ে জানতে লাগবে নির নাহলে জানছে। ছিনতাই ও ডাকাতির ঘটনায় মাদকের সংশ্লিষ্টতা থাকায় দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস জেলা পুলিশের। যে অপরাধের মূল জায়গা কিন্তু মাদক, এই মাদক যারা সেবন করে মাদক সেবনের টাকা সংগ্রহ করতে গিয়ে তারা কিন্তু চুরির আশ্রয় নেয়, ছিনতাইয়ের আশ্রয় নেয় এবং যখন বাধা হয় তখন খুনের ঘটনা ঘটে। তো এই মাদককে আমরা যদি নিয়ে আসতে পারি এবং চুরি ডাকাতির সাথে যারা জড়িত তাদেরকে যদি আমরা দ্রুত আইনের আওতায় আনতে পারি তাহলে এটা অতি দ্রুতই কমে যাবে। আমরা স্পটগুলো শনাক্ত করেছি এবং আমাদের অভিযান চলমান আছে। এই ঘটনায় পুলিশের আশ্বাসের কথা আমরা শুনলাম, তবে ভুক্তভোগীদের মনে যে গভীর অবিশ্বাস আর আতঙ্ক তৈরি হয়েছে কেবল আশ্বাসে তা দূর হবে না। প্রয়োজন দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। এই রাজধানীর সড়ক অলিগলি থেকে সবখানে ছুঁয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টার। এসব নিয়ন্ত্রণে বাধা পাওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন, তবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি নগর কর্তৃপক্ষের। আর নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সৃজনশীল প্রচারণায় জোর দেওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। আর জানাচ্ছেন মিয়া আমিরুল। এখনো ঘোষণা হয়নি তফসিল, ভোটের দিনক্ষণ হয়নি চূড়ান্ত। এর আগেই বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ফেস্টুনে চেয়ে গেছে ঢাকার 2 সিটি। রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠনের নীতি নির্ধারণীদের আইন অমান্যের এই মহোৎসবে আক্রান্ত রাজধানী সড়ক অলিগলি থেকে মেট্রো রেলের পিলার, ফ্লাইওভার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। মানা হয়নি পোস্টারের কোনো নির্দিষ্ট আকারও। পোস্টারের জঞ্জালে বাদ যায়নি 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন। চারদিকে যেন দৃষ্টি দূষণের প্রতিযোগিতা। এই নিয়ে নগরবাসীও বিরক্ত। খুব সুন্দর সুন্দর স্থাপনাগুলি, ব্যানারগুলি লাগিয়ে এটাকে অসৌন্দর্য করে ফেলা যায়। একজন ভোটার হিসেবে আমরা এটাই চাই যেন যেই প্রার্থী মানে তারা পোস্টার, ব্যানার, ফেস্টুন যেভাবে যেখানে লাগাক সীমিত পরিসরে। পোস্টারও তো বেহেই লাগে, বেহেই তো ভালোই লাগে, আমলিকের আমলও লাগছে, বিএনপির আমলও লাগে, জামাতও লাগে। এখন ডিজিটাল যুগ, তো এইভাবে পোস্টার না লাগিয়ে ফেসবুক আছে, ডিজিটাল মাধ্যম আছে। অথচ নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে ইসি এবার পোস্টারের ব্যবহারে নিষেধাজ্ঞা রেখেছে। বিলবোর্ড ব্যবহারেও সীমিত করা হয়েছে। আর দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী পোস্টার ব্যবহারেও নিয়মাবলী রয়েছে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো সময় চেয়ে প্রচারণায় প্রার্থীদের পোস্টার ছাপানোর মাত্রা বেড়েছে কয়েক গুণে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তফসিল ঘোষণার আগে প্রার্থীর প্রচারণায় ইসির আচরণবিধি মানার বাধ্যবাধকতা না থাকার সুযোগ নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলো অনেক টাকা খরচ করে ফেলছে, যেটা নৈতিকভাবে ঠিক না। আর দুই হচ্ছে আমাদের যে আইনটার কথা বললাম 2012 সালে, এই আইন অনুযায়ী এগুলো অবৈধ। কাজে এটা নিয়ে এক্ষুনি যে যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তাদের এখনই পদক্ষেপ নেওয়া দরকার। স্মার্ট না হয়ে পরিবেশ ধ্বংস করে, দৃষ্টি দূষণ করে দিয়ে মানুষের বিরক্তির উদ্বেগ যদি আপনি শুরুতেই করেন, তাহলে আপনি কিভাবে পরবর্তীতে জনপ্রতিনিধি হলে আবার মানুষের ভালোবাসা অর্জন করার জন্য সঠিক কাজটা করবেন। অবশ্যই আমাদের প্রচারণার ক্ষেত্রে জনবান্ধব এবং পরিবেশ বান্ধব প্রচারণা কৌশল নির্ধারণ করতে হবে। বছরব্যাপী এসব অপসারণে বিভিন্ন কার্যক্রম হলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন বাধা পাচ্ছে সিটি কর্পোরেশন। রাজনৈতিক এই চাপ গত 1 মাসে অতিমাত্রায় বেড়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি। আমরা প্রতিদিনই এই কাজগুলো করছি, তবে যেটা বলেছি যে আমরা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক বেশি বাধার মুখোমুখি হচ্ছি। রাজনৈতিক দলগুলো সহ যারা ব্যানার পোস্টার লাগাচ্ছেন তাদেরকে আমরা চিঠি দেব যেন তারা এগুলো না লাগায় বা তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আমাদের সিটি কর্পোরেশন থেকে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজন আমরা পত্র যোগাযোগ আমরা করে তাদেরকে বলবো, অনুরোধ করব তারা যেন এটি সরিয়ে নেয়। তো তারপরে যদি সরিয়ে না নেয় তখন আমরা সিটি কর্পোরেশনের আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, কথা বলে আমরা সেগুলো ব্যবস্থা নেব। নিরাপদ ও সমৃদ্ধ শহরের বার্তা ছড়ানো রাস্তার মোড়ে মোড়ে এসব ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড প্রচারের চেয়ে যেন জনমনে ক্ষোভের মাত্রা বাড়িয়ে তুলছে। নগরীর আগামী নীতি নির্ধারকরা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন, সেই প্রত্যাশা সকলের। মিয়া আমিরুল, এখন ঢাকা। মানিকগঞ্জ সদর উপজেলায় প্রতি বছরই বাড়ছে করলার আবাদ। স্বল্প সময় ও কম খরচে ভালো লাভের আশায় কৃষকরা এ ফসল চাষে আগ্রহী হচ্ছেন।
তবে এবছর বৃষ্টি আর কম দামের কারণে কৃষকরা পড়েছেন বিপাকে। খরচের বিপরীতে লাভ তোলা কঠিন হয়ে যাচ্ছে বলে জানান তারা। আসাদ জামানের প্রতিবেদনে বিস্তারিত। মানিকগঞ্জ সদর উপজেলার জাগির, গড়পাড়া, দিঘি ও কৃষ্ণপুর ইউনিয়নের শত শত কৃষক বাণিজ্যিকভাবে করলার চাষ করছেন। কম খরচ ও সময়ের কারণে দিন দিন বাড়ছে চাষ। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানে উৎপাদিত করলা চলে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে করলার আবাদ বেশি হওয়ায় গড়ে উঠেছে দুটি অস্থায়ী আড়ত। গত বছর 1 বিঘায় উৎপাদিত করলা বিক্রি করে আয় হতো লাখ টাকার কাছাকাছি, কিন্তু এবছর বারবার বৃষ্টিতে ফলন কমে গেছে, সঙ্গে কমেছে বাজার দরও। লাভ তো পরের কথা, খরচ উঠে কিনা তা নিয়েই দুশ্চিন্তা কৃষকের। আগের বছর তাও 20 টাকা বুনছিলাম, তাও কিছু আইছে। এবার মনে করেন বৃষ্টির কারণে মার গেছে। প্রচণ্ড পরিমাণের বৃষ্টি ছিল, এর কারণে গাছে ফলনটা তেমন হয়নি। যারা আগে বুনছিল তারা মোটামুটি ভালো ফলন করছে। আমি যেখানে নিয়ে বিক্রি করি ওই জায়গায় আমার পাইকারি দেখে মাল ভালো, আমার মাল সবার আগে নিয়ে যায়, কই মালও আপনি ভালো নেন। যাত্রাবাড়ি, গাউচিয়া, তারপরে নিমসা, 1 নাম্বার বলিবাদ্দর, এইসব জায়গায় নিয়ে বিক্রি করি। বৃষ্টির কারণে ফলন কমেছে করলার, তবে পরবর্তী মৌসুমে ভালো ফলনের লক্ষ্যে কৃষকদের উন্নত বীজ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকরা আরও বেশি যেন মুনাফা অর্জন করতে পারেন, সেজন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ সদর থেকেই আমরা বিভিন্ন ধরনের আধুনিক জাত এবং ওপি এবং হাইব্রিড জাত কৃষককে আমরা দিচ্ছি। আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা বা এই জাতটি সম্প্রসারণে আমরা কৃষকদের পাশে কাজ করছি। লাভের আশায় করলার আবাদ বাড়লেও বাজারের অস্থিরতায় সেই আশায় ভাটা পড়েছে। আগামী মৌসুমে ভালো ফলন পেলে ফের কৃষকের মুখে হাসি ফুটবে। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। পঞ্চগড়ে হেমন্তে শুরু হয়েছে শীতের আবহ। তাপমাত্রা কমছে পাল্লা দিয়ে। গত 1 সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা কমেছে অন্তত 7 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে পঞ্চগড়ের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.8 ডিগ্রি সেলসিয়াসে। দিনে সূর্যের কড়া তাপ থাকলেও সন্ধ্যা নামলেই কমে তাপমাত্রা। রাতে থাকে কুয়াশা, হালকা থেকে মাঝারি কুয়াশা থাকে সকাল পর্যন্ত। গত 2 দিনে সকালের ঠান্ডায় বেশ কাবু এ জনপদের মানুষ। তবে দুর্ভোগের শীত শুরু হতে এখনও বাকি বলে জানান স্থানীয়রা। এদিকে মেহেরপুরের প্রকৃতিতে মিলছে শীতের আগমনী বার্তা। হিমেল হাওয়া আর কুয়াশায় ঢেকেছে চারপাশ। সকালবেলা 2টা করে কাপড় গায়ে দিতে হয়, আবার 10টা 11 থেকে ওদের আবহাওয়া একটু ভালো। রাত্রেবেলায় আবার প্রচুর ঠান্ডা কুয়াশা। কয়েকদিনের আবহাওয়া চেঞ্জ হচ্ছে। সকালের শীতটা মানে নেওয়ার মতো না, বেলা হতে হতেই শীতটা কেটে যাচ্ছে। কয়েকদিন যাবত তো ঠান্ডাটা বেশি হয়েছে, কুয়াশা আছে এবং ঠান্ডা বাতাস আছে, এই জন্যই ঠান্ডাটা বেশি হয়েছে। COP30 বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রবেশপথে আদিবাসী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা ভেতরে ঢোকার চেষ্টা করলে ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়ায় দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা। এ সময় প্রবেশ গেটে শুরু হয় হট্টগোল। দুই পক্ষের ধাক্কাধাক্কিতে আহত হন বেশ কয়েকজন। সংঘর্ষের পরপরই ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। তাদের ব্যানারে লেখা ছিল, আদিবাসীদের জমি বিক্রির জন্য নয়। বনে চলমান শিল্প উন্নয়ন প্রকল্প বন্ধের দাবি জানান আদিবাসীরা। অ্যামাজন বন সংরক্ষণে আদিবাসীদের ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন তারা। এবারের জলবায়ু সম্মেলনের আলোচনায় মূল খেলোয়াড় হিসেবে আদিবাসী সম্প্রদায়কে তুলে ধরেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনার একদিন পেরিয়ে গেল, এখনও কাটেনি ধোঁয়াশা। হতাহত ক্ষয়ক্ষতির ধরন দেখে তদন্তকারী কর্মকর্তারা বলছেন এতে সামরিক গ্রেডের বিস্ফোরক ব্যবহার হতে পারে। এনডিটিভি জানায়, বিস্ফোরক বহনের সময় আতঙ্কিত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটায় সন্দেহভাজন সন্ত্রাসীরা। তবে ফরেনসিক দল ও তদন্তকারী দল চূড়ান্ত প্রতিবেদন না দেয়ায় বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। টাইমস অফ ইন্ডিয়া বলছে, ঘটনাস্থল থেকে অন্তত 42টি আলামত সংগ্রহ করছে ফরেনসিক বিভাগ। বিস্ফোরণের পর ভারত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার রাতে কাশ্মীরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এছাড়া সোমবারের বিস্ফোরণের ঘটনায় নিহত পরিবারের প্রতি শোক জানিয়েছে জাতিসংঘ, কানাডা ও চীন।
পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি। ইসলামাবাদের অভিযোগ, গোষ্ঠীটিকে মদত দিয়ে আসছে পাকিস্তানের তালেবান সরকার। পাকিস্তানের সাম্প্রতিক সময়ে টিটিপির হামলা বেড়েছে। এবছর দেশটির বিভিন্ন স্থানে ৬০০টিরও বেশি হামলা চালিয়েছে গোষ্ঠীটি, যার মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে। এদিকে পাকিস্তানের সন্ত্রাসী হামলা বাড়ায় দেশটিতে যুদ্ধাবস্থা চলছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের জেলা আদালতের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হন ১২ জন, আহত হন ২৭ জন। ফিলিপিন্সের ম্যানিলায় শুরু হওয়া এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির ২৯তম কংগ্রেসের তৃতীয় দিনের কার্যক্রম চলছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৩ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত আছেন মুজাহিদ শুভ। শুভ, জানাবেন আজকে কংগ্রেসের তৃতীয় দিনে কি কি কার্যক্রম চলছে? উজ্জ্বল হাফিজ, আজকে সকালে সিওপিডি নিয়ে আলোচনা হয়েছে, যেটিতে বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষের মতো আক্রান্ত হয়ে আছেন। এবং আপনাকে বলে রাখি যে বাংলাদেশে যে ৩ শতাধিক চিকিৎসকের কথা বলা হচ্ছে, তারা শুধুমাত্র যে ঢাকা থেকে এসছেন আসলে তা নয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, চট্টগ্রাম, রাজশাহী, বিভিন্ন জেলা পর্যায়ের যারা চিকিৎসক আছেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, তারাও এসছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার সমীর মজুমদার, তিনি রাজশাহীতে দীর্ঘদিন থেকে কাজ করছেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আপনার কাছে একটু জানতে চাই যে এই কনফারেন্স প্রান্তিকের যারা বা বিভিন্ন জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ের চিকিৎসকরা আসার কারণে মানে একই ধরনের সেবা সারা বাংলাদেশে কিভাবে ছড়িয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। এপিএসআর এটা আসলে এশিয়া প্যাসিফিক রিজিয়নের যারা রেসপিরেটরি ফিজিশিয়ান তাদের মূলত একটা সংগঠন, এবং এটা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে, ইভেন আমেরিকা, ইউরোপের দেশ থেকেও আসে। আমাদের দেশের বিষয়টা হলো, আমাদের এখানে শুধু রেসপিরেটরি ফিজিশিয়ান না, সেখানে সব ধরনের ডাক্তার, ইন্টারনাল মেডিসিন, পেডিয়াট্রিক্স, সব বিষয়ের ডাক্তাররাই আসেন। এবং এখান থেকে যে অর্জিত জ্ঞান, লেটেস্ট যে জ্ঞানগুলো, বিশেষ করে বক্ষব্যাধি বিষয়ক যে রোগগুলো আছে, সেই রোগের সর্বাধুনিক চিকিৎসা যেটা, সেটা আমরা যেমন শুধু ঢাকায় বসে যেটা করি, ঢাকায় হয়তো হাইলাইটেড হয়, কিন্তু এটা আমাদের একদম প্রান্তিক উপজেলা পর্যন্ত, উপজেলা, জেলা এবং বিভাগীয় শহর থেকে প্রায় ৩ শতাধিক ডাক্তার বাংলাদেশের এখানে অংশগ্রহণ করেছেন। এই যে আপনি তো রিটায়ারমেন্টে গেছেন, তারপরেও আসলে এখানে যে আসেন, মানে এই কনফারেন্স কত বেশি দেয় বা একটা বছর ধরে মানে সেই তথ্যের হালনাগাদটা আপনি ব্যক্তিগতভাবে কতটা পান? এটা আসলে একজন ডাক্তার সারা জীবনই তাকে শিখতে হয়, কারণ আপডেটেড নলেজ যদি না থাকে তাহলে সে তো ভালো ডাক্তার হিসেবে পরিচিতিও পাবে না, ভালো সেবাও দিতে পারবে না। সেই জন্য আমি দিয়ে না, আমাদের ডাক্তারদের সবারই উচিত সবসময় আপডেটেড থাকা, এবং আপডেটেড থাকতে গেলে এই ধরনের কনফারেন্সে আসা, জার্নাল পড়তে হবে, বিভিন্ন আপডেটেড ম্যানেজমেন্টের যে ফোরামগুলো আছে সেই ফোরামের সাথে সংযুক্ত হতে হবে। বাংলাদেশে যেমন আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশন একটা অর্গানাইজেশন করি, যেটা এখন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত। এপিএসআর এর আমরা এনব্লক পার্টনার, এবং এখানেও আমাদের স্টল আছে এবং আমাদের সরব উপস্থিতি আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেটি বলছিলাম, এবং স্যার বলছিলেন যে একই তথ্য বছর জুড়ে সারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে যাচ্ছে, চিকিৎসকরা এই তথ্যটি নিয়ে যাচ্ছেন, এবং বলা যায় বক্ষব্যাধির যে কোটি কোটি রোগী বাংলাদেশে, তাদের সেবার প্রতিনিধি হয়ে আসলে তারা এসছেন। আমরা আশা করছি যে সর্বাধুনিক চিকিৎসা শুধু ঢাকা কেন্দ্রিক না থেকে এটি সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। উজ্জ্বল হাফিজ। করবো এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজধানীতে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা আর বাসে আগুন দেওয়ার ঘটনায় 13 নভেম্বর ঘিরে উৎকণ্ঠা। ঢাকা ও আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন। ঢাকার সড়ক অলিগলি ছেয়ে গেছে রাজনৈতিক ব্যানার, পোস্টার, ফেস্টুনে। দৃষ্টি দূষণ রোধে সম্ভাব্য প্রার্থীদের সৃজনশীল প্রচারণার পরামর্শ। জলদস্যুর উৎপাতে আতঙ্কিত দুবলারচরের জেলেরা, নিরাপত্তার আশ্বাস কোস্টগার্ডের। সংরক্ষিত এলাকা থেকে শুটকি পল্লী সরানোর পরিকল্পনা।
নারী ক্রিকেটারের সঙ্গে অনৈতিক সম্পর্ক সহ বিসিবি পরিচালক ফাহিমের বিরুদ্ধে নানা অভিযোগ। ক্রীড়া পরিষদে তদন্তের নির্দেশনায় সাড়া নেই বোর্ডের। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।